নমস্কার, আপনারা শুনছেন আষাঢ়ি গপ্প, পরিবেশনায় সেন এন্টারটেনমেন্ট। দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জীবন অন্যজনের থেকে আলাদা হয়ে থাকে, সাথে জীবন দর্শনের তাদের বইটাও আলাদা হয়। আজ আমরা শুনে নেব অর্ণবের জীবন দর্শনের বইয়ের থেকে মাত্র 2টি পাতা, লেখিকা সুস্মিতা গোস্বামীর কলমে প্রথম সফর। চলুন শুরু করা যাক। প্রেম ভালোবাসায় বড় অ্যালার্জি অর্ণবের। অ্যালার্জি মানে ভীষণ রকমের। আর তাছাড়া নিজের থোবরার ওপরেও তার চরম আত্মবিশ্বাস আছে যে কোনো মেয়ে ওর সাথে প্রেম তো দূরে থাক, ওর দিকে তাকাবেও না। তাই আপন মনে আপন রাজ্যে বসবাস করে। ও প্রেম ভালোবাসাকে কোনো মতেই জীবনে আসতে দেবে না, কারণ ও দেখেছে ওর বন্ধুদের জীবনে এই নিয়ে কত সমস্যা, কত কষ্ট, কত চোখের জল ফেলা, আরো কত কি। একা আছো, ভালো আছো, না আছে পাওয়ার আশা, না আছে হারানোর ভয়, নেই কারোর অবহেলা, আর না আছে এক্সপেকটেশন হার্ট হওয়া। মনের মধ্যে ভালোবাসা নিয়ে একটা নেতিবাচক মনোভাব, ভয়ভীতি তৈরি হয়ে গেছে বর্তমানের বিভিন্ন ধরনের নাটকে প্রেমের সম্পর্কগুলো দেখে। অর্ণব আপন মনে বলে, বাপরে বাপ, ওসব প্রেম ভালোবাসা টক্সিক রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল বাঁচা অনেক ভালো। রিলেশনশিপে যাওয়া মানে গরুকে দড়ি বেঁধে আটকে রাখার মতন। দূর দূর, ওসব একদম দরকার নেই। আর তাছাড়া এখনকার মেয়েদের মধ্যে আমার মনের মতন মেয়ে নেই। খুব বেশি কিছু না, একটা সুন্দর মন থাকলেই হবে, যে আমাকে আগলে রাখবে, ওর কোলে আমার মাথা রেখে বলবে, তুমিই আমার পৃথিবী অর্ণব। আমি ওকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসবো, ওর যত্ন করব, ওর খেয়াল রাখবো, কখনো ওর হাত ছেড়ে চলে যাব না। আরও অনেক কিছু ভাবতে ভাবতে নিজেকেই নিজে দুও দেয় অর্ণব। দোষ, এখন এমন মেয়ে পাওয়াই মুশকিল। যে ছেলেদের পকেটে বেশি নোট, তাদের আজ অনেক প্রেমিকা। তো হলেও সত্যি যে এখন মেয়েরা ভালোবাসার চেয়ে টাকাকে বেশি প্রাধান্য দেয়। আর তাছাড়া মেয়েরা প্রেমে খুব অসৎ। তবে হ্যাঁ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে এত ভিড়ের মাঝে যদি কোনোদিন আমি সেই মানুষটিকে কখনো খুঁজে পাই, তাহলে তাকে আমি আমার জীবন থাকতে কখনো হারিয়ে যেতে দেব না। একা একা এইসব ভাবার পর নিজের ভাবনার লাগাম টেনে বলে, এসব কি ভাবছি আমি প্রেম টেম করবো না, ওসব করলেই মরতে হবে। একটা শ্বাস নিয়ে আবার বলে, অফিস যাব, চাকরি করব, ব্যাস বিন্দাস লাইফ, ওসব ঝামেলা যাওয়া দরকার নেই বাবা। অর্ণব রোজ বিকেলে এই মাঠটাতে আসে, একা একটা বেদিতে বসে থাকে, দেখে জোড়া জোড়া সব প্রেমিক যুগলকে। মনে বিন্দুমাত্র আফসোস নেই, হয়ও না, কারণ সে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু তবুও তাড়াতাড়ি কোনো মানুষকে খুঁজে তার কাছে মন জমা রেখে পস্তাতে চায় না। তাই যেখানে ওর সব বন্ধুরা প্রেম করছে, খুব আনন্দে আছে দেখে, তাই দেখেই অর্ণব ভাবতে থাকে, কি জানি এই হাসি কতদিনের জন্য। ভুল মানুষের আগমনটাই নাকি তাড়াতাড়ি হয়। জানে না এটা সত্যি নাকি মিথ্যে, তবুও ওটাকেই মনের মধ্যে স্থান দিয়ে রেখেছে অর্ণব, যাতে প্রেম ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখা যায়। নিজের মতো হেসে খেলে বেড়ায় তাই। মা বাবা নিয়ে ছোট্ট পরিবার, সবাইকে রেখে আপাতত কলকাতার একটা বাড়ি ভাড়া নিয়ে আছে সে। আর আছে শখের গিটার বাজানো, টুকটাক গান তো চলেই। সদ্য চাকরি যেহেতু, তাই দক্ষতার পরিচয় দেওয়ার পর কয়েকদিনের ছুটি চেয়ে ঠিক করে বাড়ি যাবে। অনেক দিন মা বাবার সাথে দেখা হয়নি। যেই ভাবা সেই কাজ, ব্যাগপত্র গুছিয়ে সোজা হাজির হয় প্ল্যাটফর্মে। একটা ট্রেন ইতিমধ্যে মিস হয়ে গেছে। ঘড়ি দেখে অর্ণব, রাত 10টা বাজে তখন। এখন পরের মানে লাস্ট ট্রেন আসতে আসতে 12টা বাজবে। তাই এতক্ষণ ধরে অপেক্ষা করার কথা ভাবতেই কেমন একটা বিরক্ত লাগে ওর। কিছুক্ষণ সময় যাওয়ার পর বহু ভিড়ের মাঝে একজনের ওপরে চোখ আটকে যায় অর্ণবের। ওর পাশের সিটটাতেই একজন গ্রামের ও নববধূ ধরনের। যদিও গয়নাগাটি সেভাবে নেই, তবুও ওর বেনারসি শাড়ি দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা চুপচাপ বসে আছে, মনের মধ্যে অনেক প্রশ্ন ভিড় করে একবার দেখাতেই। মেয়েটার কি বিয়ে হয়ে গেছে? তাহলে ও একা কেন? নাকি ওর সাথে যে ছিল সে কোথাও গেছে ওকে এখানে বসিয়ে রেখে?
অর্ণব আবার তাকিয়ে থাকে ওর পরের ট্রেন আসার দিকে। যদিও এখনও অনেকটা সময় বাকি। ফোনটা বের করে। গান শোনা ছাড়া আর কোনো কাজ নেই। ইচ্ছে করছিল একটু এদিক ওদিক ঘুরতে, কিন্তু ভালো লাগছে না। একলা, তাও আবার অহেতুক ঘোরাঘুরি। ফোনেই মনোনিবেশ করা ছাড়া আর কিছুই ভেবে পায় না অন্য। বেশ অনেকক্ষণ পর আবার পাশ ফিরে তাকাতে চমকে ওঠে অর্ণব। মেয়েটা এখনও ওখানেই বসে আছে একলা, চুপচাপ মূর্তির মতো। এবার অর্ণবের মনে ঘুরপাক খাওয়া প্রশ্নগুলো আরও তীব্র হয়। ভাবে, জিজ্ঞাসা করবো মেয়েটাকে যে এভাবে একা বসে আছে কেন? ওকে ট্রেনের অপেক্ষা করছে আমার মতো, কিন্তু তাই যদি হয় ওর মুখ চোখ দেখে তো তা মনে হচ্ছে না। পর মুহূর্তেই অর্ণব নিজের ভাবনাকে থামিয়ে বলে, না থাক, জিজ্ঞাসা করার দরকার নেই। অচেনা অজানা একটা মেয়ে একলা এভাবে বসে আছে, যেচে আমি একটা ছেলে কিছু জানতে চাওয়ার ব্যাপারটা ভালো দিকে নাও এগোতে পারে। কী দরকার আমার ভালো সাজ দেখে শুধু শুধু বিপদ আনার? এমনিতেই এখনকার দিনে মেয়েদের কোনো বিশ্বাসই নেই, তারপর ভালো করতে গিয়ে খারাপ হয়ে যেতে হবে শেষমেশ। তার চেয়ে কী দরকার? হয়তো সত্যি সত্যিই ট্রেনের জন্য অপেক্ষা করছে, নয়তো ওর সাথে কেউ আছে বা কেউ আসবে যার জন্য অপেক্ষা করছে। থাক, দরকার নেই জানার। আবার ফোনে ডুবে যায় অর্ণব, কিন্তু মনটা কেমন জানি খুব অদ্ভুতভাবেই খচখচ করছে। মেয়েটার মুখ চোখ কেমন জানি লাগছে। অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকাতে পর্যন্ত বুকে ব্যথা শুরু হয়ে যায়। সেখানে কি জানতে চাইবে? মেয়েটা এতক্ষণ সময়ের মধ্যে বহুবার ফোন চেক করছে, যেন কিছু একটা আসার অপেক্ষায় আছে সে, কিন্তু এখনও তা তার কাছে আসেনি। তাই বারবার হাতে রাখা ফোনটা দেখছে আর অসহায়ভাবে চেয়ে দেখছে ট্রেন আসার দিকে। মেয়েটা কোনো লোকের সাথেই কথা বলছে না, শুধু চুপচাপ বসে আছে একলা। ঘড়ি দেখে অর্ণব, 10:30 বাজতে যায়। যাত্রীদের ভিড়টা একটু কম হয়ে গেছে এখন। দুরু দুরু বুক নিয়ে বহুবার ভাবছে অন্তত একটি প্রশ্ন করবে। পর মুহূর্তেই নিজেকে নিজে ধমক দিয়ে বলছে, তুই চুপ করে বসে থাকতে পারছিস না? অতই যখন ভয় তখন চুপচাপ নিজের জায়গায় বস, ট্রেন আসবে সময় মতো উঠে পড়বি, অত ধানাই পানাই করিস না। এসব ভাবতে ভাবতে হঠাৎ মূর্তিমতী মেয়েটাই অর্ণবের দিকে পাশ ফিরে তাকায়, আর তাকিয়েই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আগের মতো। অর্ণবের চোখ দুটো এতটাও খারাপ হয়নি। ও পুরো দেখতে পেল যে মেয়েটার চোখ ছলছল করছে। না, মনটা আর স্থির রাখতে পারছে না। মনে দ্বন্দ্ব চলছে, কথা বলবে নাকি বলবে না এই নিয়ে। কিছুতেই কিছু করতে পারছে না। যাত্রীদের ভিড়টা আরও কমে আসছে রাত বাড়ার সাথে সাথে। এমন সময় অর্ণব শুনতে পায় মেয়েটার ফোন বাজছে। মেয়েটা মুহূর্তের মধ্যে আনন্দিত হয়ে রিসিভ করতে যায়, কিন্তু ফোনটা কানে নিতে পরক্ষণেই হাত থেকে ফোনটা নেমে যায় আপনা থেকে। মেয়েটার বলা একটা কথা শুনতে পেল, ও আর কখনোই আসবে না, কারণ আমার কাছে ওর কোনো দিনই আসার কথা ছিল না। অর্ণবের কিছুই মাথায় ঢুকছে না। আপন মনে আবার বলতে থাকে, তার মানে কি সত্যি সত্যি মেয়েটা কারোর জন্য অপেক্ষা করছিল, আর সে এতক্ষণ অপেক্ষা করানোর পর জানায় যে সে আসতে পারবে না? একা একা যেতে হবে তার মানে মেয়েটাকে। আশ্চর্য দায়িত্বজ্ঞানহীন অভিভাবক তো মেয়েটার। মনে মনে খুব দোষারোপ করে অর্ণব মেয়েটার অভিভাবককে। আবার বলতে থাকে, কিন্তু কোনো দিনই আসার কথা ছিল না এই কথাটার মানে কি অভিভাবক আসতে পারবে না? ঠিক, তবে মেয়েটা এমন বলছে কেন? কিন্তু অর্ণব মনে মনে এত কিছু ভাবলেও সাহস নিয়ে সেগুলো মুখে মেয়েটার সামনে বলতে পারছে না। তাই নিজের ওপরেই চটে গিয়ে সে মনে মনে গজগজ করে, তুই কিছু জিজ্ঞাসা করিস না, মনে মনে সব ভেবে নিজেকেই নিজে উত্তর দিয়ে দে মেয়েটার ব্যাপারে। অপদার্থ একটা। একটা মেয়ের সাথে কথা বলবি, তাও প্রেমালাপের জন্য নয়। একটা বিপদাপন্ন মেয়ে, সম্ভবত তার কাছে সামান্য জিজ্ঞাসাবাদ, তাতেও তোর এত ভয়, এত দ্বিধা, এত কম আত্মবিশ্বাস। অর্ণব একটা লম্বা শ্বাস নিয়ে মেয়েটার পাশে এসে শেষমেশ বলেই ফেলে, ম্যাডাম, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? মেয়েটা গম্ভীরভাবে বলে,
আপনিও তো অপেক্ষা করছেন। আমি কি আপনার কাছে জানতে চেয়েছি? অর্ণবের খুব ইচ্ছা করে নিজের গালে একটা ঠাস করে চড় মারতে। বারবার যেটা মনে হচ্ছিল ঠিক সেটাই হলো। এখনকার দিনের মেয়েদের সাথে কথা বলাই উচিত নয়। ওরা ছেলেদের সবসময় খালি ওদের পেছনে ঘোরার ধান্দায় থাকা প্রাণী ভাবে। ফালতু যত সব, বৃথা ঝামেলায় জড়ানো এসব ভাবছে। হঠাৎ মেয়েটা এবার নরম গলায় বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ওভাবে বলতে চাইনি, সরি। অর্ণব কোনো উত্তর দেয় না আর। সময় আরও পেরোচ্ছে। 11টা বাজতে 15 মিনিট বাকি। 12টায় তার ট্রেন আসবে, অথচ এদিকে সময় যেন কাটতেই চাইছে না। অর্ণব ঘন ঘন ঘড়ি দেখে। বাড়িতে না জানিয়ে যাবে, সারপ্রাইজ দেবে সবাইকে। মনে মনে খুব খুশি লাগছে তাই। মেয়েটার দিকে বেশ অনেকক্ষণ খেয়াল করেনি। হঠাৎ দেখে মেয়েটা পাশে আর নেই। কোথায় গেল ও? একা একাই কি চলে গেল? কিন্তু ট্রেন তো আসেনি, আসবে সেই 12টায় লাস্ট ট্রেন। তাহলে অর্ণবও উঠে পড়ে ওর জায়গা ছেড়ে। 11টা বাজতে আর 2 মিনিট বাকি। কিন্তু মেয়েটা গেল কোথায়? এবার কেমন যেন একটা অজানা আতঙ্ক গ্রাস করেছে অর্ণবকে। মেয়েটার চোখ মুখ প্রথম থেকেই ঠিক লাগছিল না। তারপর ওই ফোনটা রিসিভ করার পর থেকে মেয়েটা আরোই উদাস হয়ে গিয়েছিল। না না, মনটা কুগাইছে। হঠাৎ বিস্ফোরিত চোখে দেখে দূরের থ্রু ট্রেনের আলো, আর মেয়েটাকে সেই আলোয় দেখা গেল সকলের চোখের আড়ালে পুরো রেল লাইনের ধারে ঝুঁকে দাঁড়িয়ে। বিদ্যুৎ গতিতে অর্ণব ছুটে গেল একে ওকে ধাক্কা মেরে। না, কিছু কিছু সময়ে মানুষের কার্যক্ষমতা হয়তো স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি হয়ে যায়। যেমন অর্ণবের এখন হলো। অর্ণব মেয়েটার হাত হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। আর জাস্ট একটুর জন্য মেয়েটার মৃত্যু ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেল হু হু করে। অর্ণবের বুক কাঁপছে। হৃদস্পন্দন এতটাই তীব্র সেটা মেয়েটার কান অবধি হয়তো কথায় কথায় বলতে গেলে পৌঁছতে পারবে। সব ভয়, জড়তা, দ্বিধা কাটিয়ে রেগে মেগে অর্ণব বলে ওঠে, এটা কি করতে যাচ্ছিলেন? হ্যাঁ, কি করতে যাচ্ছিলেন এটা? মেয়েটার চোখে জল। ও বলে, আত্মহত্যা। আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ, তাও কেন এ কাজ করতে যাচ্ছিলেন? পরিবারের বিরুদ্ধে গিয়ে একটা মানুষের হাত ধরেছিলাম, অনেক বিশ্বাস ভরসা করে ভালোবেসেছিলাম তাকে। তার পাশে থাকতে গিয়ে গোটা দুনিয়া আমাকে তাদের পাশ থেকে সরিয়ে দিয়েছে। অথচ আজ আমি যখন আমার গ্রাম থেকে বিয়ে ছেড়ে পালিয়ে শহরে এলাম, আর সেও আমাকে ঠকিয়ে আমায় ছেড়ে পালিয়ে গেল। আমি এখন কি করব বলতে পারেন? আমার কে রইল? না পরিবার, না ভালোবাসা। ওহ না, ওটা ভালোবাসা আমার কাছে হলেও তার কাছে ব্যবহার, প্রয়োজন, টাইম পাস। তাই ভাবলাম জীবনটা রেখে আর কি করব। অর্ণব ভাবতেই পারছে না মেয়েটা কাউকে এতটাই ভালোবেসেছিল, এতটাই বিশ্বাস করেছিল যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে। শুধু তাই নয়, নিজের বিয়ে ভেঙে এখানে একলা সেই ঠকবাজ ছেলেটার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ সময় ধরে। তবে তার খুব রাগও হয় মেয়েটার ওপর। তাই বেশ মেজাজ দেখিয়েই অর্ণব বলে, জীবনটা কি ছেলে খেলা নাকি? নাকি এরকমভাবে রেলে ঝাঁপ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে? আলটিমেটলি ক্ষতিটা কার হবে শুনি? এই ছেলেটার তো ঘন্টা হবে, যাবেন তো আপনি। কী লাভ হবে এতে? অর্ণব এতটা বলে থামে, কারণ রাগের মাথায় সে একটু বেশি বলে ফেলেছে মেয়েটাকে, যেটা এই মুহূর্তে মেয়েটার জন্য ঠিক নয়। তাই এই ভেবে নিজের রাগকে সংবরণ করে একটু শান্ত গলায় বলে, আপনি এমন কাজ করতে পারেন না। মানব জন্ম ভাগ্যের ব্যাপার, আর মৃত্যু সময়ের। নির্দিষ্ট সময়ের আগে আমরা যতই চাই চলে যেতে, কিন্তু কখনোই যেতে পারি না, কারণ জন্ম মৃত্যু কোনোটাই আমাদের হাতে নেই, স্বয়ং ঈশ্বরের হাতে।
কিন্তু আমরা সেটাই পারি যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে। ঈশ্বরের দেওয়া এই জীবন ও মৃত্যুর এই মাঝের সময়টাতে যতদিন বেঁচে আছি ততদিন একসাথে মিলেমিশে হেসে খেলে বাঁচাটাই তো উচিত। আমার আর বেঁচে থেকে কি হবে? একসাথে বাঁচা তো দূরের কথা, আমার আর কেউ নেই এই পৃথিবীতে। অস্ফুটে কাঁদতে কাঁদতে বলে ওঠে মেয়েটি। অর্ণব আগে মেয়েটিকে নিয়ে সেই সিটটায় যায় যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। নিজের টিফিন বের করে মেয়েটাকে দেয়, ও নিজেও খায়। মেয়েটা না না করে, কিন্তু অর্ণবের সব ভয় জড়তা কেটে গেছে। খুব শাসন সুরে বলে, আমি যা বলবো চুপচাপ তাই শুনবেন, কোনো কথা বলবেন না। অনেকক্ষণ না খেয়ে আছেন, আগে খেয়ে নিন। আমি রান্না করেছি, খারাপ হলেও চুপচাপ হাসি মুখে খাবেন। আর হ্যাঁ, এই রকম করে কান্নাকাটি করা বন্ধ করুন। কেঁদে কেঁদে কি গঙ্গা বয়ে দেওয়ার ইচ্ছে হয়েছে নাকি আপনার? এতক্ষণ ধরে মেয়েটার গম্ভীর থমথমে কাঁদো কাঁদো মুখটাতে সত্যি হাসি আসে অর্ণবের এমন ধরনের কথা শুনে। অর্ণব ঘড়ি দেখে, 11:15। এখনও এতক্ষণ সময় বাকি আছে, কিন্তু এবার বাকি আছে দেখে বিরক্ত লাগে না, ভালোই লাগে। হয়তো প্রিয়ার জন্যই। ইতিমধ্যে মেয়েটার নাম জেনেছে, প্রিয়া। নিজের মনকে আর ভালো লাগার কারণ হিসেবে অন্য অজুহাত দেয় না সে। যেটা সত্যি সেটাই মনে করে ভাবে। আপনি আর কখনো কোনোদিন অমন কাজ করবেন না, কথা দিন আমায়। আচমকা নীরবতা ভেঙে বলে ওঠে অর্ণব। প্রিয়া চুপ করে থাকে, তবে অর্ণবের গলায় তখনও একটা ভয়ার্ত আভাস। আপনি সকলের চোখের আড়ালে আত্মহত্যা করতে যাচ্ছিলেন। হয়তো সত্যি সত্যি রাতের অন্ধকারে আপনাকে কেউ দেখতেও পেত না, বা যদিও দেখতে পেত, বাঁচাতো কিনা কে জানে। আপনি তো বাঁচালেন। প্রিয়া অর্ণবের কথার মাঝখানে শান্তভাবে বলে ওঠে। অর্ণব প্রিয়ার দিক থেকে চোখ সরিয়ে সোজাসুজি তাকিয়ে বলে, আপনি আমাকে কথা দিন। বেশ, দিলাম। আমি আর কখনই ওরকম করব না। অর্ণব একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে আর আপন মনে বলে, সত্যি এই প্রেম বড় মারাত্মক। এর চেয়ে ভালোবাসা ভালো। প্রেমেও প, প্রতারণাতেও প, ভালোবাসাতেও ভ, আর ভালো রাখাতেও ভ। আপন মনে বিড়বিড় করে যুক্তি উপস্থাপন করে সে। আপনি তো 12টার লাস্ট ট্রেনটায় চলে যাবেন। সাবধানে যাবেন। লাস্ট ট্রেনগুলো খুব ফাঁকা থাকে, একটু গা ছমছমের ব্যাপার থেকেই যায়। বলে ওঠে প্রিয়া। আমি না হয় যাব, আর আপনি কি করবেন? প্রিয়া চুপ করে কি যেন ভেবে বলে, আমি দেখি এই গয়নাগুলো বিক্রি করে কোনো ভাড়া বাড়িতে থাকার চেষ্টা করতে পারি কিনা। তারপর কিছু একটা কাজ করব। তারপর? আমার জীবনটাই যেখানে থেমে যাচ্ছিল আজ, সেখানে আর তারপর দেখি কি করা যায়। কিচ্ছু করতে হবে না। মানে? প্রিয়া অবাক হয়ে প্রশ্ন করে। আপনার অনুমতি থাকুক বা না থাকুক, তবুও আপনি আমার সাথে যাবেন। আমি আপনাকে এখানে একা ছেড়ে চলে যেতে পারবো না। প্রিয়া অর্ণবের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। অর্ণব বলে, আপনি তখন বলছিলেন না আপনি কার সাথে বাঁচবেন, আপনার কেউ নেই। সবসময় মনে রাখবেন, আপনার জন্য আপনি নিজে আছেন, আর এখন থেকে আমিও আছি। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি আপনার পাশে সারা জীবন থাকব, আপনার কোনো ক্ষতি হতে দেব না। সব বিপদ থেকে, গোটা পৃথিবীর সমস্ত খারাপ কিছুর থেকে আপনাকে আমি আগলে রাখব। আপনার সমস্ত দায়িত্ব আমি নেব। আপনি অনেক বড় মনের মানুষ, তাই এই কথাগুলো আপনার মনে এসেছে। কিন্তু যিনি আমাকে বাঁচালেন, তার জীবনে আমি বোঝা হয়ে তার সমস্যা বাড়াতে পারবো না। ক্ষমা করুন আমায়। আপনি ভালো থাকবেন, আমি চলি। প্রিয়া উঠে চলে যাচ্ছিল, তখন অর্ণব বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? জানি না কোথায় যাব, তবে নিশ্চয়ই কোনো গন্তব্য খুঁজে পাবো। আর আমি যদি আপনাকে যেতে না দিই কোথাও? আমার সঙ্গে রেখেই বা কী লাভ? আমার এই অতীত যেখানে যাবে, সেখানেই সব কিছু ছারখার হয়ে যাবে। আমি জেনে শুনে তা কিছুতেই করতে পারবো না। অর্ণব অকপটে বলে ওঠে, আমি ভুলে যাব আপনার অতীত কী ছিল, এবং আপনাকেও ভুলিয়ে দেবো আপনার অতীত। আপনার সমস্ত কষ্ট, সমস্ত গ্লানি, অপমান
সব কিছু আমি মুছে দেবো আপনার জীবন থেকে। কোনোদিন আপনার অতীত, আপনার দুর্বল জায়গাকে আঘাত করব না। আমি সেটা হতে দেব না। আমি আপনাকে ভালো রাখবো। প্রিয়া অস্ফুটে বলে, কেন করবেন আমার জন্য এত কিছু? একটা অসহায় মেয়েকে বাঁচিয়ে তো ঋণী করলেনই, এখন কি দয়াও করছেন আমায়? ছি, এটা আপনি বলতে পারলেন আমায়? দয়া করার আমি কে শুনি? পাশে থাকার নাম যদি দয়াই হতো, তাহলে এই এত বন্ধুত্ব, এত সম্পর্ক সব তাহলে দয়ার অধীনে চলছে, তাই তো? অর্ণবের এই কথার উত্তরে প্রিয়া কিছু বলে উঠতে পারে না। বেশ কিছুক্ষণ পর সে কান্না ভেজা গলায় ও নিচু স্বরে বলে, আমাকে এসব বলবেন না প্লিজ। আমি আর এসব কথাগুলো সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে খুবই। যার কাছে শুনেছিলেন এই কথাগুলো বা এর চেয়েও বেশি কিছু, সে আপনার প্রথম প্রেম। কিন্তু আমি আপনার। থেমে যায় অর্ণব। আপনি আমার কি? প্রিয়া অস্থিরভাবে জানতে চায়। অর্ণব প্রিয়ার কথাটা উত্তর না দিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে এক টানা বলে যায়, জানেন তো, এখনকার দিনে প্রেম ও মেয়ে সম্পর্কে আমার ভীষণ ঘৃণা। কারণ আমি দেখেছি দুটো ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসা নামেই। আসলে ভালোবাসার চাইতে প্রেমটাই হয়। কপালে চুমু দিয়ে আশ্বাস নয়, ঠোঁটে চুমু দিয়ে লালসা প্রকাশ থাকে। হাত ধরে বুকে জড়িয়ে তাকে আগলে রাখা নয়, বিছানায় ছুঁয়ে ফেলে নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টার জন্যই সম্পর্কগুলো গড়ে ওঠা। তাই তো এত বিচ্ছেদ, এত কষ্টগুলো। আগে বিচ্ছেদ বা কষ্ট ভাবলেও এখন ছেলে খেলা মনে হয় আমার। প্রেমিক বা প্রেমিকা হওয়ার আগে একজন ভালো বন্ধু হওয়া প্রয়োজন, যে ঝুড়ি প্রতিশ্রুতি না দিয়েও সব প্রতিশ্রুতি সত্যি করবে। নিজের চাওয়া পাওয়া ইত্যাদি হিসেব ভুলে তার সামনের মানুষটার ভালো চাইবে, তার ভালো থাকায় নিজের ভালো থাকা খুঁজে নেবে। ভালোবাসা মানে নিজে ভালো থাকা নয়, বরং যার প্রতি ভালোবাসা আছে তার ভালো থাকায় নিজের ভালো থাকা খুঁজে নেওয়া। কিন্তু আজকালকার দিনে আমার মতন এমন ভারী কি বোরিং চিন্তাভাবনা কেই বা রাখে বলুন? সবাই তো এসবের উল্টো কাজকর্ম মেতে থাকে। এবার মেতে যখন থকে যায়, তখন ভালোবাসার দিকে আঙুল তোলে, ভালোবাসাকে নোংরা বলে অসম্মান করে। তাই আমি সবসময় আমার মনে হওয়ার উল্টো সমাজ থেকে দূরে থাকতাম, অপছন্দ করতাম ভীষণ। আর অপেক্ষায় থাকতাম সেই মানুষটার জন্য, যে এখনকার দিনে এই বিষাক্ত প্রেমে নয়, অনন্তকালের পবিত্র ভালোবাসায় বিশ্বাসী। আর সেটা হলেন আপনি। আমি আপনার চোখে ভুল মানুষের জন্য হলেও ভালোবাসা দেখেছি, অপেক্ষা দেখেছি। কিন্তু আপনার পবিত্র ভালোবাসাকে আমি আর ভুল মানুষের জন্য হতে দেব না প্রিয়া। আপনাকে আমি আর এই রকমভাবে থাকতে দেব না। অর্ণবের কথাগুলো শেষ হতেই প্রিয়া এক দৃষ্টে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। সে এখনো বিশ্বাস করতে পারছে না তার নিয়তি এতটা ভালো ছিল বলেই হয়তো তার প্রাণটা এখনো তার শরীরের ভিতর। সে এবার অত্যন্ত বিনয়ের সাথে হাত জোর করে বলে, আপনার মতো মানুষজনের বড় অভাব এই পৃথিবীতে। আর আমি এটাও বুঝতে পারি না, আমরা মেয়েরা কেন বারবার ভুল মানুষকে মন প্রাণ উজাড় করে ভালোবাসার পর সঠিক মানুষের সামনে নিজেকে হৃদয়হীন রূপে আবিষ্কার করি। আপনি ভালো থাকবেন, আমি চলি। অর্ণব বেশ গম্ভীর হয়ে বলে ওঠে, দাঁড়ান প্রিয়া। প্রিয়া তাকায় অর্ণবের চোখের দিকে। অর্ণব পূর্বের ন্যায় গম্ভীর হয়ে বলে, কেন আমার ডাক উপেক্ষা করে চলে যাচ্ছেন আপনি? আমি আপনার বোঝা বাড়াতে পারবো না। হ্যাঁ, আমি জানি পাশে থাকা মানে বোঝা হয়ে যাওয়া নয়, কিন্তু আমার জীবনে যা পরিস্থিতি, তাতে আমার পক্ষে আর নতুন করে আগের মতো করে সব কিছু ভাবা সম্ভব নয়। আমার নিজেকে বারবার আপনার জীবনের বোঝা বলেই মনে হবে। আমি এটা মনে হওয়ার পরে আপনার সাথে থাকতে পারবো না। আমায় ক্ষমা করে দিন। প্রিয়া চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে যায়। ঠিক তখনই আচমকা অর্ণব প্রিয়ার হাতটা ধরে বলে ওঠে, আমি আপনার প্রথম প্রেম না হতে পারি, কিন্তু শেষ ভালোবাসা হতে চাই। অর্ণবের কথাটা শুনে রীতিমতো বাক্যহারা হয়ে যায় প্রিয়া। আপনাকে আমায় ভালোবাসতে হবে না, আমি আপনাকে ভালোবাসতে চাই। আপনার সমস্ত খারাপ সময়ে আমি আপনার পাশে থাকতে চাই।
আমার সমস্ত সময় আপনাকে আমার পাশে চাই। প্রিয়া কি বলবে ভেবে পায় না। অর্ণব বলে ওঠে, দয়া করেও নয়, বা আপনার মনে বোঝা এই ধারণা তৈরি করেও নয়। আমি আপনাকে ভালোবেসে আমার জীবনের সঙ্গে আপনার জীবন জুড়ে আপনাকে আমার সাথে সারা জীবন রাখতে চাই। ভালোবাসা মানে একে অপরের দিকে সারা জীবন চেয়ে থাকা নয় প্রিয়া। ভালোবাসা মানে এক গন্তব্যের দিকে দুজনকে চেয়ে থাকা। তাই এই মুহূর্ত থেকে আমাদের দুজনের গন্তব্য একটাই। প্রিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। অর্ণবের বুকের ওপর নিজেকে আছড়ে ফেলে। ডুকরে কেঁদে ওঠে সে। জীবনের সমস্ত যন্ত্রণা এতদিন তার রক্তে মজ্জায় থেকে তিলে তিলে কষ্ট দিত, কিন্তু আজ যেন অর্ণবের জন্য তার সেই সমস্ত জমে থাকা কষ্টগুলো চিরতরে বেরিয়ে আসতে চায় তার শরীরের ভেতর থেকে, যা প্রকাশ পায় তার অশ্রুতে। অর্ণবের হাত দুটো ধীরে ধীরে প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মধ্যে মিশিয়ে নেয়। এইভাবে বেশ কিছুক্ষণ একে অপরের বাহুবন্ধনে থাকার পর রাত 12টার ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়। May I have your attention please? Train number 31471 up Noihati local is arriving on platform number 1. कृपया ध्यान दीजिए। আর অর্ণব ছোট্ট একটা হাসি হেসে প্রিয়ার হাত ধরে বলে, চলো প্রিয়া, আমার সাথে। আজ এই ট্রেনটাই হোক আমাদের জীবনের প্রথম সফর, প্রথম একসাথে চলা, প্রথম এক গন্তব্যে চলা। প্ল্যাটফর্মে আসছি। এতক্ষণ আপনারা শুনছিলেন সুস্মিতা গোস্বামীর কলমে প্রথম সফর। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও সুস্মিতা। গল্পের সূত্রধার আমি অভিজিৎ এবং পোস্টার ডিজাইন সুমিত। গল্প পরিচালনায় প্রীতম। আজকে আমাদের গল্প কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।